বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি। স্বাগত আপনাদের দুইজনকে তৃতীয় মাত্রায়। জাতীয় সরকারের আলোচনা উঠেছে নির্বাচনের আগেই সবাই মিলে একটা সরকার করা 5 বছরের জন্য। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে জামায়াতের নেতৃবৃন্দ দেখা করেছেন, জামায়াতের আমির সহ তারা বলছেন, ডাকসু নেতৃবৃন্দ মূলত শিবিরের নেতৃবৃন্দ তারা দেখা করেছেন, তারা ওই একই কথা বলছেন এবং সেটাই তারা মনে করেন দেশকে সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় অন্তত আগামী 5 বছরের জন্য। সো নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে ধন্যবাদ। ওই যে প্রবাদে বলে না, সেই তো নথ খসালি মিছামিছি লোক হাসালি। আমি আসলে অত কথা বলতেও পারি না, কারণ আমার এত বেশি শত্রু আমি হয়তো বা মনের অজান্তে জন্ম দিয়ে ফেলেছি সত্য কথা বলার জন্য। তারপরেও তো থেমে থাকতে পারি না। আমরা এই যে গত 2-3 মাস যা দেখলাম জিল্লুর ভাই, কত লোক সরকার গঠন করে ফেলছে, মন্ত্রী পরিষদ গঠন করে ফেলছে, কে মন্ত্রী হচ্ছে কে হচ্ছে না, বিএনপি কি ঘোড়ার ডিম, কিচ্ছু হবে না। যে অবস্থা, বিদেশিরা আমাদের সঙ্গে দেখা করতে আসে, আমাদেরকে এই বলে ওই বলে। এখন আমার কথা হলো, কি এমন হয়ে গেল এই 1-2 মাসে যে নিজ থেকে এই ধরনের অফারটা যে কোনো রাজনীতিতে অফার কোনো ব্যাপার না, এটা হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু কি এমন রাষ্ট্রের অদৃশ্যে কি এমন হয়ে গেল যে নিজ থেকে এই কথা বলা যে আমরা চলেন 5 বছর একসাথে থাকি। বিএনপি তো 5 বছর একসাথে থাকতে নিষেধ করে নাই। 5 বছর কেন, বিগত 20 বছর 25 বছর এত সমস্যা মাথায় রেখে, এত বদনাম মাথায় রেখে বিএনপি যদি চলতে পেরেছে, তাহলে এই 5ই আগস্টের পরে কি এমন হলো যে বিএনপি হঠাৎ করে অস্পৃশ্য হয়ে গেল এবং বিভিন্নভাবে বিএনপিকে কথা বলার জন্য, বিএনপিকে সমস্যায় ফেলার জন্য বিভিন্ন বটবাহিনী সৃষ্টি করে বিভিন্নভাবে ঘায়েল করে, নট অনলি বিএনপি, দেশটাই কেমন জানি হয়ে গেছে। আজকে একটা সত্য কথা সত্যভাবে বলা যায় না, একটা রাজনীতির কথা রাজনৈতিকভাবে বলা যায় না। মনে হয় কখন যেন কার কী হয়ে যায়। যে মানুষটা সবচেয়ে বেশি বলে না যে অন্ধ আজ সবচেয়ে চোখে বেশি দেখে আজ, তো এরকম অন্ধরা দাপট খাটাচ্ছে, আর যারা চোখে দেখে তারা ঘরে গিয়ে ঘাপটি মেরে বসে থাকতে বাধ্য হচ্ছে। সময়টা এত বেশি অসময় যে এই অসময়টায় আমার মনে হয় বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করে, লাইক আপনাদের মতো আপনার মতো, তাদের আসলে মাঠে নামা উচিত। বিভিন্ন বুদ্ধিজীবী, আমি একটা এক্সাম্পল না দিয়েই পারি না। একজন নুরুল কবিরকে যেভাবে হেনস্থা করা হলো, যেভাবে তাকে শেখ হাসিনা বানায় ফেলা হলো, আমার কথা হেনস্থার যে কেউ হতে পারে, আমিও হতে পারি, হইও, হ্যাঁ, বাট যে মানুষটা 17 বছর বলে গেল, অনেকেই মনে করতে যে সে বিএনপির লোক, কারণ সরকারের বিরুদ্ধে কথা বললে বিএনপির পক্ষে যায়। বিএনপিও কেউ মনে করতো, আসলে তো তা না, সে তার মতো লোক, সে যেটা ছাত্র অবস্থা থেকে যেটাকে ধারণ করতো সেই জায়গাতেই আছে, সত্য কথা বলে। তো সেই জায়গায় এই মানুষগুলোকে যারা রাজাকার বানায় দিল, এই প্রজন্মের রাজাকার, এই সময়টায় আপনার যখন এই অফারটা আসে, এটা কেউ কিন্তু আমি সহজভাবে নিতে পারি না। আমার মনে হচ্ছে যে কোথাও কোনো সমস্যা আরও দানা বেঁধে আছে। সামনে নির্বাচনকে সামনে রেখে, মানে টোপ বা ট্র্যাপ জাতীয় কিছু একটা। হ্যাঁ, এই যে টোপ বা ট্র্যাপ জাতীয় জিনিসটা, এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। এবং আরও কিছু আমার কাছে অসামঞ্জস্য লাগছে। সরকারি প্রশাসনকে অতিরিক্ত খাতির যত্ন করা, এটা কিন্তু আমার কাছে, আমি বহুদিন সরকারি দল বিরোধী দল সামনে থেকে দেখেছি। আমি খুব বড় নেতা না, কিন্তু কেন জানি আমি সামনে থেকে দেখার আমার সবসময় সৌভাগ্য ছিল। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, তার আশেপাশেই ঘুরঘুর করতাম, ছিলাম, বা প্রয়োজনে কাজে তার সামনে যেতাম। তো রাষ্ট্রের অনেক কিছু আমি দেখেছি। আজকের এই সময়টা কিন্তু আমার কাছে একটু খটকা লাগছে, যে আমি অখুশি তা বলবো না, এটা যদি সত্যি লিগ্যাল হয়, ভেতর থেকে হয়, আমার খারাপ লাগবে না, ভালো লাগবে। কিন্তু আমরা
ফ্যাসিস্টের সময় যে অবস্থাটা দেখেছিলাম অতি খাতির, এই অতি খাতিরটা আমি খুব ভালো চোখে দেখছি না। মানে সেটা কি আপনাদের সঙ্গে? সবার সাথে, কারোর সাথে, কিছুদিন জামাতের সাথে, কিছুদিন বিএনপির সাথে, কিছুদিন এনসিপির সাথে। আমি সময় বুঝে একটা সময় এই 1 বছর 1.5 বছরের মধ্যে বলেন না যে এত একই অঙ্গে এত রূপ। আমরা আমাদের কথার চেয়ে অনেক বেশি কাজ করে একটা এনসিপির তৃতীয় চতুর্থ সারির কর্মী বা নেতার কথা। আবার তারপরে দেখলাম জামাত জায়গা মতো সবগুলো স্টেপ বাই স্টেপ মানে সে তার জায়গায় সেটিং করেছে। আমি বলবো না যে দখল করেছে, আমি বলবো যে সেট করেছে। সুযোগ পেলে কে না করে, আমি হলে আমিও করতাম, আপনি হলে আপনিও করতেন। সেই সেট করেছে। বিএনপি অনেকখানে সেট করতে পারে নাই। বিএনপি মনে করে যে বিএনপি অনেক বড় দল, অনেক কিছু হবে। আসলে ওই অনেক বড় দল মনে করে অনেক কিছু মানে খেয়াল করে না বা নেগলেক্ট মনের অজান্তে হয়ে যায়। তারপরও আমি দেখেছি যে তাকেও কখনো কখনো চরম খাতির যত্ন করতে। এই খাতির যত্নগুলো কিন্তু আমার কাছে খুব বেশি মানে ইজি মনে হচ্ছে না, আনইজি মনে হচ্ছে। এবং সেই সাথে আমি শেষ করি, সেই সাথে আমি বলতে চাই যে সামনের নির্বাচনটা যদি সঠিকভাবে নির্বাচনটা হয় তাহলে কিন্তু কতটা কি হবে মানে ধৈর্যের সাথে যে সব সিস্টেমেটিক হবে আমি এটা মনে করছি না যদি হয়। তো কারণ আমাদের প্রশাসন থেকে শুরু করে কোনোটাই সিস্টেমের মধ্যে না, আমরা যেটাই চোখ দিয়ে দেখি, কিন্তু আমরা মবটাকে সিস্টেমের মধ্যে দেখছি। তো মব যখন সিস্টেমেটিক হয়ে যায় তখন অনেক কিছুই সিস্টেমের বাইরে চলে যায়, এটাই বলতে চাচ্ছি। আমি আসবো আবার আপনার কাছে জেবুল রহমান গানি। দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা আপনার কাছেও যে এই যে জামাত শিবিরের যে এখন বিএনপির কাছে দাবি বা আবদার যে আসুন আমরা সবাই মিলে দেশটা চালাই অন্তত 5 বছরের জন্য, আপনি কিভাবে দেখেন? এক। দ্বিতীয় যেটা অতিরিক্ত প্রশ্ন আপনার জন্য সেটা হচ্ছে যে আপনি নির্বাচন করছেন আমরা জানি, এবং ফিল্ডের অবস্থা আসলে কি মনে হচ্ছে সব মিলিয়ে? নানা রকমের অনিশ্চয়তা আছে, যেমন নীলুফার চৌধুরী মনি যেমন বললেন যে মবই এখন সিস্টেমের অংশ, যেটা সিস্টেমে থাকার কথা সেটা সিস্টেমে নাই। সো এই জায়গাটা আপনি দীর্ঘদিন তো বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামেও ছিলেন, দল নিয়ে মাঝখানে জোটের মধ্যে নানা রকমের মেরুকরণ হয়েছে, তো সেখানে আপনি নেই। আমি একটু বুঝতে চাই যে আপনার পলিটিক্যাল অবস্থানটাও এই সূত্রে। অনেক ধন্যবাদ আমাকে। আমি বহুদিন পরে আজকে তৃতীয় মাত্রায় আমন্ত্রিত হয়ে খুব ভালো লাগছে। আমি শুরুতেই একটু আমার নির্বাচনী আসনের যারা আছে তাদেরকেও সালাম এবং শুভেচ্ছা জানাতে চাচ্ছি তৃতীয় মাত্রার মাধ্যমে। এবং আরেকটি বিষয়ে আমি সত্যি কথা বলতে যার হাতে খড়ি করেই আমি রাজনীতিতে এসেছি বা যার নেতৃত্বে আমি আমার রাজনীতি শুরু করেছি, তিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার মৃত্যুর পরে যে অনুভবটা আমাদের অনেকের মধ্যে এসছে, আমি মনে করি শুধুমাত্র বিএনপি নয়, উনি যে সত্যিকার অর্থেই এই দেশের একটি অভিভাবকও নয় শুধু, মানে একটি পিভটাল রোলে সে চলে গিয়েছিল, সেটার উপলব্ধিটা আমাদের অনেকের মধ্যেই এখন আছে। তো আমি আপনার আসনটা, আমার আসন নীলফামারী 1। জি, নীলফামারী 1, ডোমার ডিমলা। আমি যদি একটু প্রথমে আপনার যে প্রশ্নটা করলেন ঐক্যের কথা, জাতীয় সরকার, আসলে এগুলো শুনলে ভয় লাগে। কারণ রাজনীতিবিদরা অর্থাৎ সরকার এবং বিরোধী দল যখন এক হয়ে যায় বা বিরোধী শক্তিগুলো যখন এক হয়ে একসাথে দেশটা চালাতে চায়, সেই 75-এর বাকশাল থেকে শুরু করে নিয়ে যতবারই দেখেছি আমরা, তাতে করে না দেশের কোনো মঙ্গল হয়েছে, না এই রাজনৈতিক দলগুলোর কোনো মঙ্গল হয়েছে। তো আমি বরং মনে করি যে, আমি জানি না, এটা আমি সরাসরি তো আর ওনাদের বক্তব্যগুলো শুনতে পারিনি, তবে আমার কাছে মনে হয় যেটা বেশি ভালো হয় সেটা হলো আগামী দিনে একসাথে বলতে সরকারি সকলকে থাকতে হবে তা না, কারণ বিরোধী দলও পার্লামেন্টারি সিস্টেমে
বিরোধী দলও কিন্তু ট্রেজারি বেঞ্চের সাথে অপোজিশন বেঞ্চ না থাকলে সরকার হয় না। তো সেভাবে করে চিন্তা করলে এটা ভালো লক্ষণ। আর যদি একসাথে রাষ্ট্রের, কারণ আমরা অতীতেও দেখেছি তো বিরোধী দল থেকেও মন্ত্রী পরিষদের সদস্য ছিল, এগুলো একেবারেই একদম অদ্ভুত কিছু চিন্তা ভাবনা। এবং কারণ হলো জবাবদিহিতা তো থাকেই না, বরং লুটতরাজটা সকলে একসাথে মিলে করা যায়। তো তাতে করে এই মুহূর্তে আমরা এই ২৪-এর বিপ্লব বলুন বা গণ অভ্যুত্থান বলুন, এরপরে দাঁড়িয়ে আজকে আমাদেরকে এই আলাপ যদি আবারও করতে হয়, তো এটা আবারও প্রমাণ করবে যে রাজনীতিবিদরা বাংলাদেশের আবারও ব্যর্থ হচ্ছে। বরং একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন কিভাবে আয়োজন করা যায়, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজন আছে। সেখানে যে আওয়ামী লীগকেই দল হিসেবে থাকতে হবে তা না, কিন্তু তাদের তো একটি সমর্থক গোষ্ঠী আছে, তাদেরকেও স্পেস করে দিতে হবে। আপনি মাঠের কথা জিজ্ঞেস করলেন, তা আমি খুব অল্প কয়েকদিন ছিলাম, ডিমলাতেই থাকি, আমার বাড়ি ডিমলাতে, বা ডোমার ডিমলা দু জায়গায়। যেটা দেখতে পেলাম যে পুলিশ খুব অ্যাক্টিভ। তারা আওয়ামী লীগের সমর্থক হোক বা সদস্য হোক, এবং এমনও কানে এসছে, সত্য কিনা অবশ্য আমি বলতে পারছি না, যে সদস্য হলেও বলে ধরা যায়, ধরা হবে। তো এই যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে আমাদের অঞ্চল বাদেও বাংলাদেশের বহু জায়গাতে, তো আওয়ামী লীগের সমর্থক আছে যারা দলকে সমর্থন করত। তো এই ভোটের এত বড় একটি অংশকে কোণঠাসা করে দেওয়ার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। কারণ সুষ্ঠু ভোটের জন্য আমাদের ভোটারদের অংশগ্রহণ তো দরকার আছে। ভোটারদের অংশগ্রহণ হলেও আমি মনে করি একটা অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে আমরা যেতে পারছি। যদিও আওয়ামী লীগ একই বয়ান দিত যে নির্বাচনে রাজনৈতিক দল না আসলেও ভোটার উপস্থিতি, তো সেটা তো একটি মনে করেন সংখ্যা তারা তৈরি করে দিত, ম্যানুফ্যাকচার করে দিত, এবং অঙ্ক কষলে দেখা যেত যে ভোট কেন্দ্রের সাথে বা ভোটারের সাথে কোনো ইয়েই মেলে না, অঙ্কই মেলে না। এনিওয়েজ, বাট এই জিনিসটা আমার মনে হয় বর্তমানে যারা দায়িত্বে আছে বাংলাদেশের, তারা একদিকে উৎসবমুখর পরিবেশের কথা বলছেন, অন্যদিকে তারা একটি বিশাল জনগোষ্ঠীর মধ্যে কিন্তু আতঙ্ক সৃষ্টি করছেন। কারণ অনেকেই ভয় পাচ্ছে যে আমাকেও তো আওয়ামী লীগ ট্যাগ দেওয়া যেতে পারে। আমি হয়তো বা আওয়ামী লীগ করতাম না, কিন্তু আমাকে আওয়ামী লীগের ট্যাগ দিলেই আমাকে কোণঠাসা করা যাচ্ছে। অথবা যদি এইভাবে বলি যে প্রশাসনকে যে যার পক্ষে নিতে পারছে, তার বিরুদ্ধে যারা মাঠ পর্যায়ে আছে তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বা 14 দলের ট্যাগ দিয়ে মাঠে একটু নিজের অবস্থানটাকে শক্তিশালী করার চেষ্টা করা। এমনি সামগ্রিকভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যা, বা একজন ক্যান্ডিডেট হিসেবে আপনার কাছে আমি একটু আমার অঞ্চলের বিষয়টা একটু ভিন্ন। আমি সত্যি কথা বলতে আমি ওখানে নিরাপত্তার বিষয়ে আমার কোনো শঙ্কা নেই। আমাদের ওই অঞ্চলটাতে কোনো সময় সেরকমভাবে অতিরিক্ত কোনো কিছুই হতো না। তবে রেস্ট অফ বাংলাদেশে, বিশেষ করে আমরা যেই আমাদের ঢাকার শেখ হাদি সাহেবের মৃত্যু যেভাবে হলো, এবং একটি মোটরসাইকেল থেকে যেভাবে তাকে গুলি করে মাথায় গুলি করা হলো, তাতে করে বোঝাই যাচ্ছে যে এটা একটা সাধারণ ব্যক্তি যিনি গুলি করবেন, এটা কিন্তু কঠিন বিষয়। যারা এটাতে প্রশিক্ষণপ্রাপ্ত না, তো এই সংখ্যাটা রয়েই যাচ্ছে। অ্যান্ড অফকোর্স এখানে অনেক হাই ভ্যালিউ টার্গেটস আছে। আমাদের বিএনপির বর্তমানে যিনি নেতৃত্ব নিয়েছেন, যদিও তার জন্য অনেক আয়োজন করা হয়েছে, বাট এটা একটু স্বাভাবিকভাবেই মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে যে ওনার নিরাপত্তাটাও খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি অনেকেই আছেন বিএনপির যারা নেতৃত্বস্থানীয়, তাদেরও নিরাপত্তা গুরুত্বপূর্ণ। কিন্তু এই পরিবেশটা কেন সৃষ্টি হলো আমি জানি না। বর্তমানে যারা ক্ষমতায় আছেন বা সরকারে আছেন, দায়িত্বে আছেন, তাদের উচিত ছিল যে আওয়ামী লীগের পতনের পর দেশের
রাজনৈতিক পরিস্থিতিটাকে কিভাবে করে আরও ভাইব্রেন্ট করে তোলা যায়। সেখানে আমরা দেখেছি যে যারা এই আন্দোলনগুলো করলো, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই অনেক ছেলেমেয়ে সেখানে তারা রাজনীতিতে আসার চেষ্টা করলো। দেখছি তাদেরকে এখন জামাত ইসলামী বা বিএনপির সাথেও একটি আপোষ করে নির্বাচনের জন্য তারা চেষ্টা করছে। তারা জামাতের সঙ্গে চলে গেছে, বাট তাহলে তো তারা ওই পুরনো রাজনীতির সাথেই আবার সম্পৃক্ত হয়ে গেল। ওনাদের অনেক ছেলেমেয়ে, অনেক প্রতিভাবান ছেলেমেয়ে আমি দেখেছি, তাদের কথাবার্তা আমার নিজের কাছেও লজ্জা লাগে বলতে যে তারা আমাদের চেয়ে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেছে। কিন্তু যেরকম আমার বোন মনিয়াপা একটু আগে বললেন অনুষ্ঠানের আগে, যে যে মেয়েগুলো বা নারী নেতৃত্ব যারা ছিলেন আসলেই খুব আমাদেরকে মানে গর্ববোধই করি যে আমাদের মধ্যেও এরকম নারী নেতৃত্ব গড়ে উঠেছিল। কিন্তু মানে দুর্ভাগ্য যে তারা এই নির্বাচনী রেস, জি জি জি, এবং এই নির্বাচনী রেসে তারা এক প্রকার একটু পিছিয়ে পড়ল। এবং যদি আমরা একটু আবেগ নিয়ে মানে চিন্তা করার চেষ্টা করি যে আগামী একটি সংসদে যদি 300 জন আমরা এরকম দেশপ্রেমিক পেতাম, তাহলে আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক সংকটগুলো বহুগুণে। আপনি তো যে 300 জন বলছেন, আমার মনে হয় 50 জন পেলেই না, যদি দেশপ্রেমিক 50 জন সৎযোগ্য মেম্বার অফ পার্লামেন্ট পাওয়া যায় নির্বাচনের মধ্যে। এবং নতুন একটা বছর শুরু হলো এবং আশা করছি আমরা, যদিও সংশয় আছে যে একটা নির্বাচন হবে, কারণ বিগত অনেকগুলো বছর মানুষ বাংলাদেশে নির্বাচন দেখেন না, একটা নতুন নির্বাচনী আবহ এবং নতুন নেতা। কারণ বেগম জিয়ার প্রয়াণের পর থেকে এখন একক নেতৃত্ব দলের তারেক রহমানের, এবং অনেকে আশা করছেন যে দেশেরও তিনি নেতৃত্ব দেবেন। সরকার না গিয়েও দেশের নেতৃত্ব দেওয়া যায়, সরকারে গেলে আনুষ্ঠানিকভাবে সুযোগটা অনেক বেশি থাকে। তো এই জায়গায় অনেক রকমের প্রত্যাশা, অনেক রকমের আশঙ্কাও মানুষের মধ্যে আছে। এবং আপনার কথায় খানিকটা প্রকাশিত হয়েছে, জেবেলের কথায় খানিকটা প্রকাশিত হয়েছে। আপনি ভবিষ্যৎ কি দেখছেন? দেখেন, আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের নেত্রী, পৃথিবীতে মানুষ তো সারা জীবনের জন্য আসে না, একদিন হয়তো যেতেনি, আমাদেরকেও যেতে হবে উনি যেখানে গিয়েছেন। তারপরেও যে কথাটা থাকে যে উনি যে যতটুকু জুড়ে ছিল সমস্ত বাংলাদেশে, সেই জায়গাটায় উনি সার্বজনীন হতে পেরেছেন। কিসের জন্য সার্বজনীন হয়েছে? ফ্যাসিস্ট যে নির্যাতন করেছিল, যে অত্যাচার করেছিল, তাকে জেল খাটিয়েছে একদম চরম অন্যায়ভাবে। তার উপর তাকে পরিত্যক্ত একটা বাড়িতে রাখা হয়েছে, যেখানে সাধারণ কয়েদিদেরকে নিরাপত্তা নাই বলে ওখান থেকে সরানো হয়েছে। ওই জায়গাটায় দেশের সর্বোচ্চ ব্যক্তিটা, একটা সময় 2টা সময় বিরোধী দলীয় সর্বোচ্চ ব্যক্তি, তাকে ওইখানে রাখা হয়েছে। কতটা নেগলেন্সি, কতটা অবহেলা, কতটা অসম্মান, কতটা নিষ্ঠুরতা হলে এটা করতে পারে। তো ওই জায়গা থেকে উনি তারপরেও বের হয়ে আসার পরে, সুযোগ পাওয়ার পরেও উনি কোনো সমালোচনা করেন নাই। এই যে সমালোচনা না করার জন্য উনি যে কত মানুষের ভালোবাসা পেয়েছেন, এবং যে করেছে এই কাজটা, সে যে কত মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, এটা কিন্তু 30 তারিখ থেকে আজকে পর্যন্ত এটা প্রমাণ যে ওনার যে সম্মানটা, সেই জায়গাটায় আমি মনে করি খালেদা জিয়া আমাদের জন্য একটা প্রতিষ্ঠান, একটা রাজনৈতিক নেত্রী না, শুধু একটা প্রতিষ্ঠান। সেইখানে ওই জায়গাটার ফিল আপ করাটা একটু টাফ, যে কারো ওই জায়গায় হয়তো পারবে না, তার চেয়ে ভালো করতে পারবে, তার 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 সমান করতে পারবে অন্যভাবে। একজন তো আরেকজনের মতো হয় না। তবে এইখানে মনে করি আমি যে খালেদা জিয়ার সন্তান হিসেবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে, এবং আমি প্রমাণটা যেটুকু সামনে দাঁড় করাতে চাই সেটা হলো 5ই আগস্টের পরে উনি যতগুলো বক্তব্য রেখেছেন, প্রত্যেকটা বক্তব্য কিন্তু ওনাকে প্রমাণ করেছে যে উনি এই দেশের মঙ্গলের জন্যই নিজেকে বিলীন করে দিতে চান, কাজ করতে চান, কাজ করছেন। তো যে কথাটা আপনি বললেন যে ক্ষমতায় গেলে কিছু রাষ্ট্রীয়ভাবে কাজ করা যায়, নইলে রাজনীতি করলে সব সময়ের জন্যই দেশের কাজ করা যায়, উনি সেটা করছেন। এবং ওনার বাংলাদেশে এসে যে ভাষণটা দিয়েছেন, সেই ভাষণের মধ্যে যে উই হ্যাভ এ ড্রিম,
এই যে বলেছেন এই জায়গাটা, এই ড্রিমটা যদি উনি We have a plans. বাস্তবায়ন, উই হ্যাভ এ প্ল্যান, তো এই প্ল্যানটা যদি উনি বাস্তবায়ন করেন বা করার চেষ্টা করেন, উনি প্রথমে আই হ্যাভ বলার পরে ওনাকে কিন্তু কেউ শুধরে দেন নাই, উনি নিজেই চিন্তা করেছেন ওইটুক সময়ের মধ্যে যে এই জায়গাটায় উইটা আমাদের দরকার। তো এই কাজটা করতে গেলে আমি মনে করি যে উনি আমাদের স্বপ্ন, বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের গণতন্ত্রের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন এবং আমরা এটা আশা করছি। যেটা আল জাজিরা যা বলছে বা অন্যরা যা বলছে, আমরা মনে করি যে এখান থেকে শিক্ষা নিতে হবে এবং উনি নিবেনও তাই। তো সেটা হলে জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, রাষ্ট্রের গণতন্ত্রকে সম্পূর্ণরূপে মুক্তি দেওয়ার জন্য সামনের যে নির্বাচনটা, সেই নির্বাচনে আমরা বলতে চাই আমরা তো 300 আসন আশা করি না, যেটাই সর্বোচ্চ যেটুকু হোক সেটা নিয়ে উনি অবশ্যই সামনের দিকে আগাবেন এবং নির্বাচনটা যাতে অনেক রকম সমস্যা আছে, যে কথাটা কিছুক্ষণ আগে বললাম মব, আপনার যে কথাটা বলা হয় নাই সেটা হচ্ছে যে আপনার অস্ত্র, এটা হলো সবচেয়ে বড় জিনিস, যেটা এই অস্ত্র আপনার 1/3 থানার অস্ত্র উদ্ধার করা হয় নাই এখন পর্যন্ত, লক্ষ লক্ষ গোলা বারুদ উদ্ধার করা হয় নাই এখন পর্যন্ত। বাইরের যে ট্রানজিট হিসেবে অনেক অপরাধীদের ছেড়ে দেওয়া হয়েছে, অনেক শীর্ষ সন্ত্রাসী, নট অনলি নর্মাল অপরাধী, শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেক খুনিদেরকে ছেড়ে দেওয়া, বাইরে থেকে অনেক অস্ত্র ঢুকেছে বলে এটা বাইরে থেকে অনেক অস্ত্র ট্রানজিট এরিয়া হিসেবে সবসময় ঢুকে বের হয়, বাট নির্বাচন উপলক্ষে যেটা ঢুকেছে সেগুলো কিছুই গোয়েন্দা সংস্থারা কিছুই বের করার চেষ্টা করেছেন কিনা আমি জানি না, আমার নজরে আসে নাই, কোনো পত্রিকায় পড়িনি। তো সেই জায়গায় জেবেল ভাই যেভাবে সুন্দর করে বললেন যে আমার এলাকায় আমি স্বস্তিতে আছি, 300 আসন যদি এইভাবে বলতে পারতেন আমাদের চেয়ে খুশি বোধহয় কেউ আর হতো না। কিন্তু এখন এইবার ওনার আসনে যে কতটা স্বস্তি থাকবে, কারণ 5 জন মানুষ যখন একখানে একটা বৎসা হবে, নির্বাচন থাকলে যে কোনো সেন্টারে যে কোনো বুথে সমস্যা হতেই পারে, জাল ভোট নিয়ে অন্য কিছু নিয়ে, পুলিং এজেন্ট নিয়ে হতে পারে, সেই হলে 3 জন তর্ক করার মধ্যে 3 জনের মধ্যে একজনের কাছে যে অস্ত্র নাই কে বলবে? যতগুলো অস্ত্র খোয়া গিয়েছে ওই অস্ত্রগুলোই যদি আপনি হিসাব করেন প্রত্যেকটা সেন্টারে 1-2টা করে অস্ত্র কমন পড়ে যায়, যতগুলো সেন্টার আছে ভাগে পড়ে। তো 1-2টা যদি অস্ত্র একটা সেন্টারে থাকে আর কিছু কি লাগে? ফাঁকাগুলি একটা বাংলাদেশ এমন লক্ষ লোকের আয়োজন হয়েছে, আমি অনেকবার দেখেছি, লক্ষ লোকের আয়োজনের মধ্যে 2টা পটকা ফুটেছে, 5 মিনিটের মধ্যে সব ফাঁকা হয়ে গেছে। তো সেইখানে জনগণ ঠিক মতো গিয়ে তার ভোটটা দিতে পারবে কিনা, এবং জনগণ সকালবেলা খোঁজ নিবে যে ভোটটা ঠিক মতো হচ্ছে কিনা। যদি একটা কোনো শব্দ পায় তাহলে তো জনগণ যাবে না, তাহলে তো ওই ফ্যাসিস্টের মতো যদি ভোটটা হয় আমরা তো কষ্ট পাবো। কারণ 17 বছর 19 বছর প্রায় একটা ভোটের জন্য এত আন্দোলন, এত আয়োজন, এত দুর্ভিক্ষ, এত মারামারি, এত হানাহানি, তাহলে এইটার পরে যদি তারপরেও যদি একটা ভোট না করতে পারে সবগুলো দল মিলে, আমি এইখানে জামাতকে একটা ধন্যবাদ দেব যে জামাত ইলেকশনের আগে হলেও বুঝেছে গিয়ে উনি অফার দিয়েছে আসেন একসাথে 5টা বছর কাটাই। এটা এক ধরনের যদি মনের থেকে কথা হয় এটা ভালো প্রস্তাব, যে জাতীয় সরকার, বিএনপি তো বলেছেই যে আমরা জাতীয় সরকার করতে চাই, 31 দফার মধ্যেই বলা আছে স্পষ্ট যে ছোট বড় সব দল নিয়ে আমরা একটা সরকার গঠন করতে চাই, যে সবারই অবদান যাতে কম বেশি থাকে। তাহলে তো কথা মিলেই গেল যদি তার মনের কথা হয়। কিন্তু যখন আবার দেখি এখানে সেখানে একটা আন্দোলনের কিছু ঘনঘটা দেখা যাচ্ছে, সেটা যদি হয় তাহলে তো দুঃখজনক। যে চুরকে বললাম চুরি করো, সাধুকে বললাম জেগে থাকো, তাহলে তো মারামারি সংঘাত একদম অবশ্যভাম্বী। 2 জনই যদি জেগে থাকে আর চুরি করে তাহলে তো সমস্যা ওইখানেই। তো এখনও আমরা জানি না যে কি অবস্থাটা হবে। এরপরে প্রশাসনিক যে সমস্যাটা, প্রশাসনকে রদবদল করার দায়িত্ব হলো ইসির। ইসি কি সেই দায়িত্ব আদৌ পালন করতে পেরেছেন? আর 4-5 সপ্তাহ আছে নির্বাচনের, আদৌ কি আরও প্রয়োজন আছে বা পারবেন না। তাহলে আপনার যারা সরকার, অনির্বাচিত সরকার, ওনারা যে প্রশাসনকে রদবদল করলে কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে রদবদল করেছে, এটা একটা বড় কোশ্চেন।
এবং তারা কোনো আইন না মেনে তারা যে লটারি করলো, লটারি করেছে। লটারি কি আপনি দেখেছেন ছবিতে? আপনার এখানে যে ছবিগুলো আমরা দেখছি, ম্যাডামের ছবি, এরকম ছবি তো আমরা তো লটারির এমন ছবি দেখি নাই যে লটারি হচ্ছে। এবং ক্রাইটেরিয়া কি? 22, 23, 24 বিসিএস, 24, 25, 26 বিসিএস, না 30, 32, 36 বিসিএস একটা থাকে। কোন ক্রাইটেরিয়ার মধ্যে সবাইকে নিয়ে কি লটারি করেছে, নাকি আওয়ামী ঘটনাগুলো বাদ দিয়ে লটারি করেছে? কিছুই করতে পারে নাই। আপনি দেখেন যে 13 লক্ষ প্রায় প্রশাসনিক কর্মচারীর মধ্যে 10.5 লক্ষই 15 বছরে আপনার চাকরিতে নিয়োগ হয়েছে। এবং তাদের স্বাস্থ্যমন্ত্রী তৎকালীন সময়, তখন আমরা এমপি ছিলাম, তখন উনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আল্লাহকে আমি বলেছি, আল্লাহকে হাজির নাজির করে অজু করে কোরআন শরীফ নিয়ে টাকা খাও যাই খাও, নিজের দলের ছেলে মেয়েকে চাকরি দিবা, নিজের দলের লোককে চাকরি দিবা। তাহলে আপনি যে এত ছেবে ছেবে আপনি যে করলেন, ছেকে আপনি করলেন, তারা কি আপনার অন্যের কথা বলবে, নাকি শেষ জীবন পর্যন্ত তার যে দল থেকে তার আগমন তার কথা বলবে? তারা যে নির্বাচনের আগে আপনার প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার নিয়োগ করেছে, তার 2 বছর 3 বছর আগে থেকে তাদের শ্বশুরবাড়ির বংশধর, বাবার বাড়ির বংশধরকে খোঁজ নিয়েছে তারা পিওর আওয়ামী লীগ কিনা। ওই লোকগুলাকে এই অফিসার হিসেবে রাখছে। তারাই যদি 80% থাকে, তাহলে তো আর আপনি নির্বাচনের সমস্যা হইতে বেশি দিন লাগবে না। আপনি তাগরে কি বলে নিষিদ্ধ করবেন, সমস্যা করবেন, দিবেন না, তারপরে তারা আপনার পক্ষে যাবে, কি করে ভাবলেন? সো নির্বাচনের ক্ষেত্রে পুলিশ প্রশাসন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সামগ্রিকভাবে 8ই আগস্টের পর থেকে আজ অবধি সরকারের যে ভূমিকা, সেখানে নির্বাচন সবার জন্য সমতল একটা ভূমি তৈরি করা বা লেভেল প্লেইং ফিল্ড, একজন প্রার্থী হিসেবে আপনার কাছে কি মনে হয়? আমি একটু শুরুতে আপা, আমি একটু আপনার মানে হয়তো আমার বলাটা ভুল হয়েছিল। আমি বর্তমানে তুলনা করেছি আমার অঞ্চলকে অনেকটা, যেমন মনে করুন আমাদের বন্ধু আন্দালিব রহমান পার্থর অঞ্চলের সাথে, যেখানে গোলাগুলি হয়েছে, অনেক রকম মানে গন্ডগোল হয়েছে, সেই তুলনায় আমাদের অঞ্চলের মানে প্রতিক্রিয়া বা ইয়েটা একটু নির্বাচনকে কেন্দ্র করে কোন অঞ্চল বেশি ঝুঁকিপূর্ণ, কোন অঞ্চল যেটা বললেন, আপনার সাথে তো দ্বিমত পোষণ করার কোনো সুযোগই নেই। এতগুলো অস্ত্র চুরি হয়ে গেল, সেটা গড়ে আপনি তো দিয়ে দিলেন, প্রতিটা সেন্টারে একটা করে অস্ত্র তো পাঠানোই যায়। তো পরিকল্পিতভাবে যদি নির্বাচনটা কেউ বানচাল করতে চায়, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু আমি বলছি, যারা প্রার্থী হয়েছি আমরা, সেটা বিএনপির হোক, জামাতে ইসলামীর হোক, বা সেখানে একটা জায়গায় পার্থক্যটা হলো আগের চেয়ে, যে সেই অর্থে আমরা একে অপরের মানে অনেকটা, আমরা তো একই ঘরানা থেকেই এসছি সবাই, তো একটা মানে মিনিমাম একটা কার্টেসি একজন আরেকজনের সাথে হয়তো রক্ষা করার চেষ্টা করব। ইলেকশনের ক্ষেত্রে জেতার জন্য সবাই চেষ্টা করব, সেখানে প্রভাবিত করার চেষ্টা করব, বা অন্যান্যভাবেও হয়তো বা আমরা কৌশল নেব। আর সত্যি কথা বলতে, যেই পলিটিসাইজেশন করা হয়েছে বাংলাদেশের ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ ব্যুরোক্রেসি বা আইন শৃঙ্খলায় যারা আছে, এই গত 15 বছর 16 বছরের নিয়োগ যাদেরকে করা হলো, ফিল্ড লেভেলে তো তারাই থাকবে, তা আমরা তাদেরকে সরিয়ে কাকে আনব? তো এই সংকটগুলো, কারণ এইটা চিন্তা করলে কিন্তু নির্বাচনের প্রশ্নই মুখে আনা যায় না, কারণ তাদের উপর নির্ভর করতে হচ্ছে তো আমাদেরকে। মানে যে নির্বাচনটা, আপা নির্বাচন কমিশনের কথা বললেন, ওনারা 5 জন থাকেন, কিন্তু ওনারা যাদেরকে অর্ডার্সগুলো দিবেন বা যারা পরিচালনা করবে, আজকে যারা রিটার্নিং অফিসার্স, ডিসিস, ইউএনওস, তাদের নিয়োগ আপনি যেটা বললেন 100% আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে। জি বিএনপি আপনার বলেছিল ইসিকে যে রিটার্নিং অফিসার এবার ইসি থেকে দেওয়া হোক, প্রত্যেকটা জেলায় থানায় তো আছে নির্বাচনের অফিসার, তাদেরকেই দেওয়া হোক। সেটা কি রেখেছে? রাখে নাই। তাহলে সেই ডিসি, যে ডিসি কিনা প্রমোশন পেয়ে আওয়ামী লীগের 15 বছরের প্রমোশন পেয়ে এখন ডিসি হয়েছে, না ওটা ঠিক আছে, কিন্তু আপনার ওই নির্বাচন অফিসারও তাই, নির্বাচন অফিসার যে আওয়ামী লীগের ইয়ের বাইরে ছিল সেটাও না। কিন্তু
বিষয়টা হলো যে এই প্রশাসনের বাইরে যেহেতু নির্বাচন সুযোগ করা নেই, সম্ভব হচ্ছে না। তাহলে আমাদের একটা ফর্মুলা বের করা উচিত ছিল, যেটা আমি প্রথমেই বলার চেষ্টা করলাম যে হয়তোবা আওয়ামী লীগের যারা নেতৃত্ব ছিল, যারা পালিয়ে গেছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনে একটা নতুন আইনও করা যেতে পারত, যে তারা এই কর্মকাণ্ডগুলোকে আমরা রাষ্ট্রবিরোধী ধরতে পারি, করে বাকি আমরা ছেড়ে দিতাম। কারণ হলো এই প্রশাসনকে নিউট্রাল করার মতো ক্ষমতা বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের যে সময় লাগবে সেই সময় তো রাজনীতিবিদদের দেওয়া সম্ভব না। তো একটা তো উপায় বের করার প্রয়োজন ছিল। আর ইতিমধ্যেই তারা অনেক সময় পার করেছেন, তারা করেননি সেই না, চেষ্টা। করেননি। যেমন মনে করুন সংস্কারের ক্ষেত্রে ওনারা যে ঐক্যমত্য কমিশন করলেন, জাস্ট ফর রেকর্ড আমি বলতে চাই, তারা আমাকে আমন্ত্রণ করেননি। আমি কিন্তু একটা নিবন্ধিত দল এবং 7ই জানুয়ারি 24 সালের নির্বাচন বর্জনকারী দল। তা আমাকে দোষর বানানোর তো কোনো আর উপায় থাকে না। সেটাই। কিন্তু কোনো একটা মানদণ্ডে তারা আমাকে বাইরে রেখেছিল, কারো পছন্দ হয়নি হয়তো বা অপছন্দ। কারণ সেখানে মূলত যারা স্টেক হোল্ডার্স, যারা নির্বাচন করে, না নির্বাচন সংস্কার কমিশন আমাদেরকে জানতে চেয়েছে কিছু, না ঐক্যমত্য কমিশন। যাই হোক, হয়তোবা সেখানে গেলে আমরা সুযোগ পেতাম আমাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা বলার জন্য। তবে এই যে করা হলো সংস্কার কমিশনটা, বাস্তবায়ন কিন্তু হবে না, মানে ওনারা করবেন না। তো যারা করবেন বাস্তবায়ন, তাদের কি যোগ্যতা নাই সংস্কারকে খুঁজে বের করার, দেশের জন্য কোনটা ভালো আছে? তো এই যে সময় বা কালক্ষেপণ করার জন্য বা এই আসনগুলাতে অধিষ্ঠ থাকার জন্যই তাহলে তারা এই কমিশনগুলো করেছেন। কারণ এই নির্বাচন তো তাহলে আরো 1 বছর আগে দিতে পারতেন আপনি। এবং নির্বাচিত সরকার আসলে এতদিনে সংস্কারও হয়ে যেত। বিএনপির 31 দফা আপা বললেন, আমি হয়তো বা বিএনপির 31 দফার সাথে সম্পূর্ণ একমত নাও হতে পারি, বাট পজিটিভ তো রিফর্মস। আমি 16 আনা না পাই 1 আনা পাবো। তো এই যে মনে করেন যে এই সংকটটা এই মুহূর্তে আছে, এখান থেকে বের হওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা প্রশাসনিক বিষয়গুলোতে, এই যেমন আপনি আপা বললেন, এটা বিএনপির একটা ভালো প্রস্তাব ছিল। আমরা একটা প্রস্তাব অবশ্য আওয়ামী লীগ আমলে দিয়েছিলাম নির্বাচন কমিশনকে, যে প্রয়োজনে আপনারা রিটার্নিং প্যানেল তৈরি করেন, একজন ব্যক্তিকে না করে 3 জন ব্যক্তির একটা প্যানেল করেন, হ্যাঁ, করে রিটার্নিং, মানে সো দ্যাট কোনো ব্যক্তি প্রভাবিত হয়ে মানে কারো একক ক্ষমতা যেন ব্যবহার করতে না পারে। সিসিটিভির কথা ওনারা বলছেন, বাট আমরা প্রস্তাব রেখেছিলাম সিসিটিভিটাকে আপনারা ক্যান্ডিডেটদেরকে অন্তত লাইভ রেকর্ডিং এড়িয়ে দেন, মানে লাইভ অ্যাক্সেস দেন। তাহলে হয় কি, আমি যদি ওখানে কোনো খারাপ কাজ করতে যাই বা দুর্নীতি করতে যাই, সেটা তো আমার 3 বছর 5 বছরের জন্য অপেক্ষা করতে হবে না। আমার বিচারটা সেদিনই হয়ে যেতে পারে যে ওই কেন্দ্রে এই দুর্ঘটনা বা এই ধরনের ঘটনা ঘটেছে। এগুলোতে কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এমন কি আপা, আপনি তো যদিও এবার আমার ভাষায় বঞ্চিত হয়েছেন, আমি যে ফর্মটা ফিল আপ করলাম, মনে হচ্ছে যেন এই ফর্ম ফিল আপ করা হয় মনোনয়ন বাতিল করার জন্য। এত জটিল করা হয়েছে। বৈধ হয়েছে তো, আমারটা বৈধ হয়েছে অনেক কষ্টে। আমি জানি না, জি সরি, আমি আপনার ঠিক আছে, আপনি বলেন। তো মানে আমি বলতে চাচ্ছিলাম যে এই ডায়ালগগুলো কিন্তু আমাদের সাথে কারো হয়নি। নির্বাচন কমিশন একদিন সংলাপে দাওয়াত দিয়েছিল আরো 5টা দলের সাথে। ওনাদেরকে বলেছি, এই কথাও বলেছি যে আমরা তো আপনাদের জেলও খাটাই, তা আপনারা কি মানে সেই আস্থা পাচ্ছেন, শক্তি পাচ্ছেন? কারণ আপনারা তো ইতিহাস করতে যাচ্ছেন, 2টো নির্বাচন একদিনে করছেন। তো একদিকে গণভোট, অন্যদিকে আবার আমরা প্রার্থীরা। এবং আরো আরেকটা হতাশার কথাই বলি, আমি মনোনয়ন দাখিল করলাম আমাদের ডিমলা এবং ডোমারে মোর প্রতীকী হিসাবে। তা আমি আমাদের টিএনও সাহেবকে জিজ্ঞেস করলাম যে গণভোটের বিষয়ে আমরা প্রচারণার আমাদের কি আছে, বিধিমালা আছে বা কিভাবে করব? তো উনি কিন্তু আসলে উত্তর দিতে পারলেন না। তা এখন আমার এই প্রশ্নটা কার কাছে রাখবো আমি, যে গণভোটে আমি যদি হ্যাঁর পক্ষে হই বা নার পক্ষে হই,
আমি কি প্রচারণা চালাতে পারছি কি পারছি না। কারণ একটি সাধারণ মানুষ তো আমার নিজের যেটা জানা, তারা গণভোটের বিষয়ে জানেই না এখনো। তো খালি বলা হচ্ছে যে সরকার প্রচারণা চালাবে। এখানে আরেকটা জিনিস, যে গণভোটের যে 4টা অপশন দেওয়া আছে, 4টার উত্তর কিন্তু একসাথে হ্যাঁ অথবা না হয় না। 4টার 2টা আপনি মেনে নিতে পারেন, 2টা মানতে পারেন না, বা 3টা মানতে পারেন, 1টা মানতে পারেন না, বা 1টা মানতে পারেন বাকি 3টা মানতে পারেন না। এখানে কি করবেন? এই নিয়ে কি রাজনীতি? একটা হ্যাঁ দিবেন, একটা না দিবেন, একটা হ্যাঁ দিবেন না, একটাই অপশন। আপনার অপশন তো একটা, আপনি হ্যাঁ অথবা না, 4টার সাইডে নাই। তাহলে এই যে এত বড় একটা শুভঙ্করের ফাঁকি, এইখানে জনগণ কি করবে? জনগণ তো এমনিই বুঝেন না, তার মধ্যে প্রচারণা নাই, রাষ্ট্রীয়ভাবে বলেন বা দলীয়ভাবে বলেন, প্রচারণা নাই। তার মধ্যে আওয়ামী লীগ যদি ভোট দিতে যায়, কোনো দিনই এটার হা ভোট দিবে না। তারপরে আমি নিজেও বলেছি যে আমাদেরকে বিশ্বাস না করে বিএনপি কি বলেছিল, যে সরকার গঠন করার পরে আমরা এটাকে সুরাহা করব, সংসদের মাধ্যমেই তো করতে হবে যে কোনোভাবে, তো আমরা সুরাহা করব। তখন বিএনপিকে কিন্তু বিশ্বাস করে নাই তারা হাভোট না ভোট করেছে, এবং এটা কিন্তু হাভোট না ভোট হওয়ার পরেও সংসদেই যেতে হবে। তো যে বিএনপিকে যে বিশ্বাস করে নাই, বিএনপি কীভাবে তাদের বিশ্বাস করে হায়ের মধ্যে যাবে? বিএনপি তো না ভোটও দিতেই পারে। তাহলে তখন কি করবে? যদি জয়যুক্ত বেশি হয়ে যায়, তখন তাদের অপশনটা কি থাকবে? বাতিল। জুলাই চার্টারটাই বাতিল হয়ে যাবে। অথচ বিএনপি বলেছিল আমরা এটা একটা সুরাহা করব, কারণ এখানে সবারই অবদান আছে, কম বেশি সবার অবদান। কিন্তু আমি এখানে বিএনপির সাথে একমত ছিলাম না, কারণ গণভোট করলেই যে সংসদে পাশ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি আপনি গণভোটটাকে, কারণ গণভোট তো আপনি ডিরেক্ট ম্যান্ডেট নিয়ে নিচ্ছেন। এখানে আমি আপনার সঙ্গে আর্গুমেন্ট করি, সেটা হলো যে আপনার গণভোট তো আপনার সংবিধানেই নাই, এই গণভোটটা সংবিধানে নাই, তাহলে আপনাকে এটার জন্য আরেকটা গণভোট করতে হবে। এই গণভোটটা হবে কি হবে না, এই জন্য একটা গণভোট করতে হবে। আমি ওই তর্কে আপনার সাথে আজকে যেতে চাচ্ছি না, কারণ অলরেডি এটা ওনারা ডিসাইড করেছে। আমি যেটুকুন আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে কনস্টিটিউয়েন্ট রোল যেহেতু একটা দেওয়া হচ্ছে আগামী নির্বাচনকে, সেখানে আপনি যদি গণভোটে মতামতটা নিয়ে নিতে পারতেন বা রায়টা নিয়ে নিতে পারতেন, এরপরে কিন্তু সংসদে ওটা পাশ করা না পাশ করা ওটা একটা আনুষ্ঠানিকতা রয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ বা জনগণ যদি কথা বলছে, এখানে আরেকটা লাইন বলেছে সরকার, কিন্তু আরেকটা লাইন বলেছে 270 কার্য দিবস, এই কার্য দিবসের মধ্যে যদি এটা পাস না হয় অটো পাস হয়ে যাবে। না, সেটা আমি এটাও বলেছে। তার মানে সমস্যায় জর্জরিত, মানে হলো আমরা ঝগড়াঝাটি নিয়েই থাকবো। হ্যাঁ, দেশকে নিয়ে আর কারো মাথা ব্যথা নেই। আর যারা প্রাণ দিল তারা বোকা ছিল। আর শুধু তাই না, আমরা যারা নিরাপদে থেকে তাদের মানে প্রাণ নাশগুলো দেখলাম, আমরাও মোটামুটি নিজেদের এমপি মন্ত্রী বানিয়ে এই দেশটাকে আবার নতুন করে আমাদের এবার টার্ন আর কি, মানে আগে আওয়ামী লীগ করে গেল, এবার আমরা করব। এখান থেকে বের হওয়ার একটা পথ এবার সৃষ্টি হয়েছিল। আমি খুব দুঃখের সাথেই মনে হচ্ছে, যেটা আপনিও আশঙ্কা করছেন, যে যদি না জয়লাভ করে যায় তাহলে তো আর পরিবর্তনের প্রশ্নই উঠে না, কারণ জনগণ না বলে দিয়েছে। তা আমি তো এটা তুলতেও পারবো না। কিন্তু ধরেন জুলাই চার্টারকে জনগণ না বলে দিয়েছে, বিএনপির তো 31 দফার অঙ্গীকার আছে, বা আপনাদের প্রত্যেকটা দলেরই আলাদা আলাদা নানান কিছু অঙ্গীকার আছে, নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে, সেগুলো তো আপনারা করতে, যদি যাদেরকে ফান্ডামেন্টাল কিছু স্ট্রাকচারের পরিবর্তন দরকার, কারণ ধরেন এইখানেও একটু জটিলতা আছে। বিএনপি গণভোটের মেনে নিয়েছে, কিন্তু যে জুলাই চার্টারকে কেন্দ্র করে গণভোট হচ্ছে, বিএনপি কিন্তু এটা বলেছে যে এটা তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আবার তারপরে মনে হচ্ছে কিন্তু তারপরে বিএনপি আবার মেনে নিয়েছে। কেন মেনে নিয়েছে? ডিসেন্টটা, এই শব্দের ব্যবহারগুলো লিটারালি যদি ধরেন, তার মানে হলো আমি দ্বিমত পোষণ করছি। আর আইনের ভাষায় সাধারণত যেটা হয় সেটা হলো, একটা সিদ্ধান্ত যখন হয়ে যায় কিন্তু আমি সেই সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করেছিলাম, ইতিহাসকে সাক্ষী রাখার জন্য নোট অফ ডিসেন্টের জুডিশিয়াল ল্যাঙ্গুয়েজের ব্যবহার হয়। বাট নোট অফ ডিসেন্ট মানে এটা হতেই পারে না যে আমি এই বিষয়ে রাজি না বলে একমত হচ্ছি, এটা কোনো ভাষাই মিলে না। আপনি দুপুরবেলা রাইস দিয়ে ভাত খেয়েছেন বললে তো হবে না, ওটা ইংরেজি আর বাংলা বলছেন। আমরা কেন জানি রাজনীতিবিদরা নিজেদেরকে মনে করি বাকি সবাই বোকা, আমি খুব চালাক, তা আমি ইংরেজি বের করে ফেলেছি, এখন ইংরেজি দিয়ে বাংলা বলবো।
যদি দ্বিমত পোষণ করতো তাহলে বিএনপিরও বলা উচিত ছিল যে আই ডু নট এগ্রি, আই অবজেক্ট, যেটা আমি মানি না। কথার কথা, আজকে আমরা কিন্তু একটু আগে আলাপ করলাম এনসিপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তাহলে ক্ষমতায় আসুক, তাদের ইচ্ছা মতো তাহলে পরিবর্তনগুলো আসবে। তারা তো জুলাই চার্টার তাদের দাবি, তারা কিন্তু এখনো পর্যন্ত সাইন করেনি জুলাই তারা সাইন চার্টারে। করেনি। এবং যদি সেটা না করতে চায়, যদি রাজনীতি যারা করে, যারা এক্সিস্টিং রাজনৈতিক দল আছে, বিশেষ করে বিএনপি, তাদেরকে যদি কনভিন্স করতে হয়, তাহলে বিএনপি যেটা চাই সেটাই তাদেরকে মানতে হবে। এর বাইরে তো উপায় নেই। আর না হলে অল টুগেদার যে আমরা একটি বিপ্লব ঘটিয়েছি বা একটা পরিবর্তন এনেছি, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে ঢেলে সাজাবে, তারপরে রাজনীতিতে যারা প্লেয়ার্স তারা খেলতে আসবে ওর পরে। তাহলে ইউনূস সাহেব তো সেটাও করলেন না। উনি কিন্তু আমি ধরেই নিচ্ছি যে এই সরকারের কথা আজকে বিএনপিকে জামাত প্রস্তাব দিয়েছে বা আলোচনা হচ্ছে, যদি সেটাও হয় তারাও বিপদে আছে। কারণ ইউনূস সাহেব তার সংকটটা, তার সমস্যাগুলো কিন্তু ওনাদের ঘাড়ে দিয়ে উনি এখন চলে যাবেন। এনিওয়েজ, তো কি আর বলবো, এই ইয়ে থেকে আমি জানি না কবে বেরোবার উপায় কি। আমি আরেকটা জিনিস খালি ছোট্ট করে তুলে ধরতে চাই, এবং এটাতে আমরা সহযোদ্ধা। 12, 13, 14, 15 বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছিল এই দেশে গণতন্ত্রের স্বার্থে, আমার মনে হয় না ইতিহাসে এত আন্দোলন আর এত বড় কখনো হয়েছে। হয়েছিল। তো ওই সময় যারা পুড়ে মারা গেল, মনিয়াপা, দেখেছি তো আমরা। হ্যাঁ, সরকার বলেছে বিরোধী দল করছে, বিরোধী দল বলেছে সরকার করছে। একজন রাজনীতিবিদদের মুখে শুনলাম না যে তাদের হত্যার বিচারগুলো আমরা চাই। এই পয়েন্টটা আমাদের মাথায় রাখা উচিত। কারণ খুব তখন ভালো অনেক Thank you. অনেক আমাদের খুব ভালো বলেছেন। নিজস্ব লোকরা যাদের সাথে চা খেয়েছি 3 দিন পরে শুনেছি তারাও মারা গেছে। ওদের জন্য কিন্তু কেউ একটা কথাও আজ পর্যন্ত বলল না। অথচ যাই হোক, সবারই আমরা ত্যাগকে স্বীকার করতে, কিন্তু তাদেরকেও স্মরণ রাখা উচিত। এই পর্যন্ত এই গণ অভ্যুত্থান হওয়া পর্যন্ত 15.5 বছর যত সমস্যা হয়েছে, যত লোকের, সবগুলো লোকের বিচার তো আসলে চাওয়া উচিত রাজনীতিবিদদের অন্ততপক্ষে। যে কোনো মৃত্যু, একটা মৃত্যু তো অনেক বড় কিছু, 100 মৃত্যুও যা, একটা মৃত্যু তা, যার যার জীবন একটা করেই তো গেল। তো সেই জায়গায় আমরা কিন্তু এগুলা বলতেও ভুলে যাই। একটা সময় আমরা কেন জানি ক্ষমতার এত বেশি লোভী হয়ে যায়, যে কাজটা 3 জোটের রূপরেখায় যেটা হওয়ার কথা ছিল 90-তে, যে কথাটা এখনকার এনসিপি বা আরো অনেকেই বলে 3 জোটের রূপরেখা, যেটা বাস্তবায়ন হয় নাই। আপনি খেয়াল করেন সেই সময় বিএনপি, আওয়ামী লীগ সহ যে 14 জোট ছিল, 14 দলের, তারা কেউই কিন্তু এটা, আর পরে এটা নিয়ে কিন্তু সরকারি দল, বিরোধী দল তারাই ছিল, এটা কিন্তু বাস্তবায়িত হতে পারতো চাইলে, কিন্তু পরে আর কেউ ওরকম এটা নিয়ে আর মাথা ব্যথা হয় নাই। বাট এই মুহূর্তে যারা মাথা ব্যথাটা করছে 24 নিয়ে, বেটার, খারাপ না, কিন্তু আমাদের ওই জায়গাটা বোঝা উচিত যে কোনো সময় বন্দুকের নল দিয়ে ক্ষমতা নিতে গেলে কিন্তু অনেকের সংবিধানে লিখে আছে ফাঁসি হবে, এটা ইল্লিগ্যাল, তারপরেও কিন্তু হয়, তারপরেও কিন্তু অহরহ হয়েছে। এবং পরবর্তীতে ওই সংসদটাকে তাদের হাত দিয়ে যে সংসদ হয়েছে সেটা কিন্তু ইল্লিগ্যাল, যতই বলুক, আমি ইল্লিগ্যাল যদি 7ম বলি বা 3য় বলি, 4র্থ বলি, আমরা কিন্তু ওইটা আবার ওই নির্বাচনটা করি না, তার পরেরটাই করি। সো এই জায়গা থেকে আমাদের শেখার আছে যে শেখ হাসিনা লাস্টে কিন্তু এটাও করে গেছিল যে এই কাজগুলা করবে তার ফাঁসি হবে। সেটার জন্য কি বসে আছে? এখন যে জুলাই প্রক্লেমেশন বলি, জুলাই সনদ বলি, জুলাইয়ের এই জায়গাটা আমরা বলি, এটা যতই হোক আবারও তো এটা ঢিলে ঢালা হয়ে যাবে। আবার কেউ যখন এটাকে ভায়োলেট করবে তখন কি হবে কি হবে না এগুলা মানবে? বরং ইন্ডেমনিটি নিয়ে আসবে যে তুমি যদি এগেইন আসতে চাও তাহলে আমার কথায় সুর মিলাও, যে তুমি লিখিত দাও, আমার কোনো বিচার হবে না। হয় নাই, এই দেশে অনেকের বিচার হয় নাই, আমরা দেখেছি। তো এই জায়গাটায় আজকের যে আবেগটা, কালকে কিন্তু আবেগটা বাসি হয়ে এখনই যাচ্ছে। এই যে অনেক আবেগ নিয়ে এনসিপি
অনেক দিন বৈষম্য বিরোধী আন্দোলন করছে, বৈষম্য বিরোধী নাম নিয়ে চলছে, তারপর একটা এনসিপি বানিয়েছে। এনসিপি কি বুঝেছিল যে 1 বছর না আসতেই তাকে ভাঙনের মুখে পড়তে হবে, তাকে এই সমস্যার মুখে পড়তে হবে? অথচ প্রথম দিন ডে 1 থেকে আমরা যখন বলেছি, হেন কোনো গালি নাই যে এটা আমাদেরকে তারা দেয় নাই, সাথে আরও বট বাহিনী তো আছেই, যারা জানি না তারা কোথা থেকে আসে, যে একজনে 50টা করে আইডি খোলা। তো এদের যে গালিগুলো আমরা শুনেছি, তো এখন যদি আজকে এই 7-8 মাস পরে বলি যে বাবারা তোমরা তাহলে আজকে কি করলা, এই যে সারা বাংলাদেশ সরকারের ছত্রছায়ায় ঘুরলো, সারা বাংলাদেশ মঞ্চ দখল করলো, সারা বাংলাদেশ গোপালগঞ্জের মতো এই যে 4-5টা লোক মার্ডার হলো, যেভাবেই হোক তারা যদি ওইভাবে না যেত, ওইভাবে তো 5টা লোককে হারাতে হতো না। এই দেশ থেকে যত বিরোধী দলের হোক তার ফাঁসি হোক, আমার দুঃখ নাই, বিচারের মাধ্যমে তার ফাঁসি হোক, কিন্তু বিচারের আগে তার টাচ পড়ুক শরীরে, এটা আমি চাই না। এখন এটা বলার জন্য যদি আমাকে দালাল শাস্তি হয়, হইলাম। আমি তো এই কথাগুলো শেখ হাসিনার সময় বলছি, যে শেখ হাসিনার কাছেও তো আমরা এটাই চাইছি, যে আয়নাঘরের কথা বলছি, যে আমরা যেটা সন্দেহ করেছি ওটাই তো বাস্তবায়ন হয়েছে, বাস্তবে পরিণত হয়েছে। তাহলে আজকে এই জিনিসগুলো এখনো বাংলাদেশের রাজনীতিতে দেখেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ছাড়া খুব কম দল আছে যে ফাইট করতে পারে। সরি টু সে, আপনি একটা দলের মালিক, আমি সরি, ওইটাই বাস্তবতা। আমরা চাই যে ফাইট করার মতো, গণতন্ত্রকে ক্ষুরোধার করার জন্য ফাইট করার মতো দল আসুক। এনসিপির সামনে বিরাট একটা সম্ভাবনা ছিল, এদের বয়স কম, এরা এনার্জেটিক, এরা মোটামুটি শিক্ষিত, এরা পারবে। শুধুমাত্র লোকটাকে একটু সম্বরণ করা আর জনগণের জন্য কাজ করা, এই দুইটা জিনিস থাকলে টুডে আর টুমোরো তাদের জন্য দরজাটা খোলা থাকতো, কিন্তু তারাও সেটা। আমরা শেষের দিকে জেবেল, ক্লোজিং রিমার্কস, 2-3 মিনিট সময়। আমি এনসিপির বিষয়ে যেটা মনে করি, আমি জানি না, আমি কয়েকজনের সাথে আমার পরিচয় হয়েছে, কথা হয়েছে, আমি আজকে দাঁড়িয়ে আমার মনে হয় যে তারাও প্রতারিত। তাদেরকেও কেউ একটা ভুল বুঝিয়েছে যে তোমরা যদি এইভাবে চলো তাহলে তোমরাই 1 নম্বর শক্তি হবে এই দেশে। সেটা সত্য না। আমরা মনে প্রাণে এই অঞ্চলের মানুষ, আমরা গণতন্ত্র মনা। এখানে মব করা এটা সাময়িক হয়তো বা মনে হয় যে এটা বিশাল একটা শক্তি, কিন্তু লং টার্মে এইটা তো হতে পারে না। এবং এটা তাদের বিরুদ্ধে একদিন ব্যবহার হচ্ছে, এখনো হচ্ছে, কিন্তু এটা তাদের বিরুদ্ধেও ব্যবহার হতে পারে। কিন্তু আমার কেন জানি মনে হয় যে এই ধারণাগুলো তাদেরকে যারা দিয়েছে, এখানেই তারা প্রতারিত হয়েছে, যে কারণে তারা এত সুন্দর করে গুছিয়ে যখন সারা দেশে তারা ঘুরলো, খুব ভালো লেগেছে দেখে যে একটি নতুন তরুণ একটি জাগরণ হচ্ছে। সেখানে দের ইজ নাথিং রং। এনিওয়েজ, সেটা নয় আরেকদিন আলোচনা করা যাবে। তবে এই মুহূর্তে আমি মনে করছি যে অ্যাকচুয়ালি যাচাই বাছাই চলছে, বা এর পরবর্তী যে স্টেপগুলো, রাজনৈতিক দলদেরকেও একটি জায়গায় আমাদের মনে হয় মানে এক প্রকার ঐক্যমত্য দরকার হবে, এরকম যে নির্বাচনটাকে অ্যাকচুয়ালি কিন্তু বানচাল করার চেষ্টা করা হবে। এটা যেই করুক, জি, এটা হবে। কারণ হলো যে অনেকগুলি অদৃশ্য শক্তি আমরা শুনতে পাই, দেখতে পাই, কিন্তু আমরা তাদের চিনি না, তারা কি চায় জানি না। যেমন একটি দাবি আমরা ইনকলাব মঞ্চ যেটা, এবং এটা একদম 100%-এর সাথে বাংলাদেশের প্রতিটা মানুষ তারা এটার সাথে এই আবেগের সাথে একমত যে আমরা হাদির বিচার চাই, কিন্তু নির্বাচনের আগে করতে হবে। এই কথাটা বলাতে কিন্তু একটু মনের ভিতরে প্রশ্ন জাগে যে তাহলে কি নির্বাচন পিছিয়ে যাচ্ছে না বিচারটা আগে? কারণ এখনও তো আমরা কোনো অগ্রগতি সেরকম দেখতে পাইনি। তো এরকম কিছু কিছু জিনিস, পকেটস, যেগুলোতে মনের ভিতরে অনেক রকম প্রশ্ন এখনও জাগছে। তো রাজনৈতিক দল যারা আমরা নির্বাচনে আছি, আমি এইটুকুন মনে করছি যে তারেক রহমান সাহেব এবং ইভেন জামাতের আমির সাহেব, ওনারা যে বসছেন, কথা বলছেন, এইটাও কিন্তু একটা পজিটিভ যে ইলেকশনটা আমরা যেন ঠিক রাখতে পারি। কতদূর পারবো সেটা যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র বা একজন রাজনীতিবিদের যে নিজস্ব খেলাধুলার মাঠ, সেটার ভিতরে থাকলে পারবো। তার বাইরে চলে গেলে, এখন যদি সশস্ত্রভাবে আক্রমণ শুরু হয় বা মানে যেই সম্ভাবনার কথা আমরা
মনেই করছি যে এরকম হচ্ছে তো দেশে, তাহলে কিন্তু এর পরবর্তী কি স্টেপ খুবই মানে মুশকিল হয়ে যাবে এটার উত্তর দেওয়া আমাদের জন্য। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, খুব ছোট করে। আমি আপনার কথার সূত্র ধরেই বলতে চাই, দৃশ্যমান যদি ষড়যন্ত্রকারী থাকে তার মোকাবেলা করা যায়, Right. চেষ্টা করা যায়, Right. হার জিত থাকে, হারা যায় বা জিতা যায়, কিন্তু অদৃশ্য যদি ষড়যন্ত্রকারী থাকে তার সম্পর্কে তো আপনি বুঝতেই পারবেন না। যেমন আমি আবারও বলছি, শহীদ হাদির ব্যাপারটা ধরেন, তার সাথে ওই লোকটা ছিল 2-3 সপ্তাহ 4 সপ্তাহ ছিল, একসাথে নির্বাচনী প্রচারণা করেছে। ঘূর্ণাক্ষরে কি কেউ টের পেয়েছিল যে এই লোকটাকে, এবং তার যে ভিডিওগুলো দেখছি তাকে টাকা দিয়েছে, নির্বাচনে দিতেই পারে, তো ঘূর্ণাক্ষরে কেউ কিন্তু চিন্তাই করে নাই। হাদি তো দূরের কথা, কেউই চিন্তা করে নাই যে এর দ্বারা এত বড় একটা জঘন্যতর কাজ হতে পারে। ঠিক এরকম বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ে এখন এই জায়গাতেই নেওয়া হচ্ছে। আপনি যে কথাটা বললেন আমি আপনার কথার সাথে একমত। পাশাপাশি এটা বলতে চাই, সেনাপ্রধানকে আমি আবার উল্লেখ করতে চাই, উনি যে কথাটা বলছিলেন 8-9 মাস আগে, যে আপনারা যদি এইভাবে কাদা ছোড়াছুড়ি করেন তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে হুমকির মুখে পড়বে। আমার কাছে সেদিন আমি কথাটা ততটা না বুঝলেও বুঝতে বেশিক্ষণ দেরি লাগে নাই, তা কয়েকদিনের মধ্যেই বুঝে গিয়েছি, এবং এখন পর্যন্ত সেটা ওই জায়গাতেই আছে যে প্রত্যেকটা দলের বোঝা উচিত যে আমরা যদি একটা দলকে বিতাড়িত করেছি, এখন বড় একটা অংশ আরেকখানে গিয়ে মিশে গেছে, কিংবা অন্ধকারে তারা আছে, অন্ধকার থেকে আলোর মুখে যে কোনো কাজ করতে পারে, গেল এটা। দ্বিতীয়ত হলো যে আমরা যদি না মিলি, যদি আবার কাদা ছোড়াছুড়ি করি, তাহলে আমাদের জন্য অনেক বড় সমস্যা, একদম প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এই জায়গা থেকে আমাদেরকেই উতরাতে হবে, আমাদেরকেই এই জায়গা থেকে সামনের দিকে এগোতে হবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, এবং এটা যেন রাজনীতিবিদরা ভুলে না যায়, এটাই আমাদের। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার জেবেল রহমান গানি এবং মিস নীলুফার চৌধুরী মনি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আমরা শব্দটি উচ্চারিত হচ্ছে একেবারে শেষেই, আমরা আসলে কারা সেটা বিবেচনার দাবি রাখে, যথেষ্ট পরিমাণে বিবেচনার দাবি রাখে। বাংলাদেশের জন্য একটা নির্বাচন খুবই অপরিহার্য, অবশ্যই সেটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন, এই বিষয়ে কোনো বিতর্ক নেই। এবং বাংলাদেশে নির্বাচন বানচালের চেষ্টাটা আছে, ষড়যন্ত্রটা আছে, একটা অদৃশ্য শক্তি সেটা করছে। 8ই অগস্ট 2024 পরে এই অদৃশ্য শক্তি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং নানা পকেটে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার অতিথিরাই সেই সংশয় প্রকাশ করছেন, এবং এই সংশয় আসলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকেও নানা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। একটা দাবি উঠেছে যে এখন সবাইকে ঐক্যমত্য হতে হবে, আমরা এক হয়ে যাই। এবং আমার এক অতিথি যথার্থই বলছিলেন যে সরকার এবং বিরোধী দল এক হয়ে গেলে আসলে তাতে জনগণের কল্যাণ হয় না, গণতন্ত্র থাকে না। এটা আমাদের রাজনীতিবিদদের মাথায় রাখা দরকার। আর সবচেয়ে বড় কথা, যখন এই যে হঠাৎ করে নির্বাচনের মাত্র কিছুদিন আগে এই জাতীয় সরকার বা সবাই মিলে এক হবার যে অনুরোধ, দাবি, আবদার, এটা মনে করিয়ে দেয় যে এই একই মহল বিভিন্ন সময়ে জুলাই 24 জুলাই, অগস্টের অভ্যুত্থানের পরে কখনো জুলাই সনদ, কখনো জুলাই ঘোষণা, কখনো সংস্কার, কখনো বিচার আগে নির্বাচন পরে, কখনো পিআর, কখনো স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন পরে, কখনো গণভোট আগে জাতীয় নির্বাচন পরে, এই দাবিগুলো করেছে। এবং এই যে একটার পর একটা দাবি, একটার পর একটা আবদার, আর সেটা আসলে মনে করিয়ে দিচ্ছে যে এর সঙ্গে ওই যে অদৃশ্য শক্তির কোনো সংযোগ আছে কিনা, এর সঙ্গে নির্বাচন বানচালের কোনো পরিকল্পনা আছে কিনা, একটু ভেবে দেখা দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।